জামাতের আমিরের আইডি হ্যাক করে আজ তারেক রহমান গ্রেফতার হয়ে সকল দোষ স্বীকার করে। এবার বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। এদিকে আজ প্রমাণিত হলো জামাতে ইসলামের আমিরের অ্যাকাউন্ট হ্যাক করিয়েছিল তারেক রহমান। তারেক রহমান আজকে বিপদের মুখে পড়ে অনেকেই গ্রেফতার হয়েছে আজকে। অবশেষে ধরা খেল জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক করা সেই মাস্টারমাইন্ড। আর তার সাথে সাথেই রাজনীতিতে একেবারে উল্টো মার খেয়ে বসলেন তারেক রহমান। তারেক রহমান নিজেই এখন বড় ফাঁদে আটকা পড়েছেন। বঙ্গভবনের ভেতরের খবর যখন ফাঁস হলো তখন দেখা গেল দাবা খেলার আসল চালটা কারা চেলেছিল। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স আইডি হ্যাকের ঘটনায় বঙ্গভবনের আইটি বিভাগের প্রোগ্রামার সরওয়ার আলমের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এই ঘটনায় তার ব্যবহৃত সব ডিভাইস জব্দ করা হয়েছে। তবে আইটি বিশেষজ্ঞরা বলছেন ফিশিং অ্যাপ ব্যবহার করে রাজনীতিতে নতুন একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জামাতের চমৎকার এবং চরম দূরদর্শিতায় স্মার্টনেসে ডক্টর ইউনূস সরকারের বিরাট ফাঁদে পড়ল তারেক রহমান এবং আনুষ্ঠানিকভাবে তারেক রহমান জাতির কাছে মিথ্যুক এবং বাটপার হিসেবে প্রমাণিত। তারেক রহমানকে সরকারি ফাঁদে ফেলে এবার কঠিন ফাঁদে পড়েছে তারেক রহমান। গত 2 দিন আগে জামাতে ইসলামের আমিরের আইডি হ্যাক হয়েছিল। সেই হ্যাকের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে এবং মূল আসামি গ্রেপ্তার হয়ে জবানবন্দি দেয়। সরাসরি তারেক রহমানকে দোষারোপ করা হয়। তারেক রহমানও সরাসরি ফেঁসে যায়। দর্শক শ্রোতা, আপনারা জানেন বাংলাদেশের রাজনীতির ভিতরে অনেক পরিকল্পনা চলছে এবং সেই রাজনীতি থেকে অনেক চাঞ্চল্যকর তথ্য আজকে পাই। সেই তথ্যগুলো এক এক করে ধারাবাহিকটি দেখাবো এবং তারেক রহমানের অবস্থা বা আইডি হ্যাকের বিষয়ের গোপন তথ্যগুলা সবকিছু তুলে ধরবো একটি ভিডিওতে। এবার বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। বঙ্গভবনের ইমেল ব্যবহার করে হ্যাক করা হয় খোদ জামাত আমিরের আইডি। এই ঘটনায় ইতিমধ্যে তাকে আটকও করা হয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ কার্যালয়ের এক কর্মকর্তার এমন সাইবার কারসাজিতে তোলপাড় দেশজুড়ে। সাইবার অপরাধের এই চাঞ্চল্যকর তথ্যের নেপথ্যে আসলে কি ছিল, বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় এসেছে এক চাঞ্চল্যকর মোড়। এই সাইবার অপরাধের সাথে জড়িত সন্দেহে বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে এক বিশেষ অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেওয়া হয়। ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এই আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। ঘটনার সূত্রপাত হয় গত 31 জানুয়ারি বিকেল 4টার পর, যখন ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টটি হ্যাক করা হয়। হ্যাকাররা বিকেলে ওই অ্যাকাউন্ট থেকে একটি আপত্তিকর পোস্ট প্রকাশ করে, যা মুহূর্তেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করে। তবে জামায়াতের কেন্দ্রীয় আইটি টিম দ্রুত পদক্ষেপ নিয়ে বিকেল 5:09 মধ্যেই পাসওয়ার্ড পরিবর্তন করে অ্যাকাউন্টের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়। এই ঘটনায় ওই রাতেই থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং পরের দিন সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হয়। জামায়াতের তদন্তে উঠে আসে যে তাদের কেন্দ্রীয় অফিসিয়াল ইমেইল সহ একাধিক ঠিকানায় একটি ক্ষতিকারক ফিশিং মেইল পাঠানো হয়েছিল। অভিযোগ অনুযায়ী এই ফিশিং মেইলটি বঙ্গভবনের সাথে সংশ্লিষ্ট একটি সরকারি ইমেল ঠিকানা থেকে পাঠানো হয়েছিল, যার মাধ্যমেই মূলত ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়া হয়। বিষয়টি নিয়ে মঙ্গলবার বিকেলে পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের নেতৃত্বে জামায়াতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে লিখিত অভিযোগ জমা দেন। সেখানে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী তাদের আশ্বস্ত করেন যে দ্রুততম সময়ে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় জড়িত ব্যক্তি শনাক্ত ও আটক হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়ে লিখেন, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এই ধরনের আইনি পদক্ষেপের কোনো বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন যে এই ঘটনার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে ভবিষ্যতে অন্যরা এই ধরনের অপরাধ থেকে বিরত থাকবে। একই সাথে তিনি আইনের বাস্তব প্রয়োগ ও দ্রুত ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। অবশেষে ধরা খেল জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক করা সেই মাস্টারমাইন্ড।
আর তার সাথে সাথেই রাজনীতিতে একেবারে উল্টো মার খেয়ে বসলেন তারেক রহমান। গত কয়েকদিন ধরে যারা জামায়াতকে মিথ্যাবাদী প্রমাণ করতে গলাবাজি করছিলেন, তাদের জন্য আজকের দিনটি চরম লজ্জার। ঠান্ডা মাথায় চালাকি করে জামায়াতের ভোট ব্যাংক সাইজ করতে গিয়ে তারেক রহমান নিজেই এখন বড় ফাঁদে আটকা পড়েছেন। বঙ্গভবনের ভেতরের খবর যখন ফাঁস হলো, তখন দেখা গেল দাবা খেলার আসল চালটা কারা চেলেছিল। জনগণ এখন হাড়ে মজ্জায় টের পাচ্ছে জামায়াতকে নারী বিদ্বেষী সাজানোটা ছিল নিছক একটা পলিটিক্যাল গেম, যার মাস্টারমাইন্ডদের মুখোশ আজ সবার সামনে। রাজনীতির মাঠে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কত কিছুই না করা হয়, কিন্তু এবার যা ঘটল তা হার মানিয়েছে সিনেমার চিত্রনাট্যকেও। এতদিন ধরে সাধারণ মানুষ জানত সাইবার অপরাধ করে সাধারণত ছিঁচকে চোর বা হ্যাকাররা, কিন্তু ডিবি পুলিশের অভিযানে যে তথ্য বেরিয়ে এলো তা শুনে রীতিমতো ভিমরি খাওয়ার জোগাড়। হ্যাকার কোনো সাধারণ ব্যক্তি নয়, বরং সে খোদ বঙ্গভবনের আইটি সেলের সহকারী প্রোগ্রামার, যার নাম সরওয়ারে আলম। ভাবা যায়, রাষ্ট্রের সবচেয়ে নিরাপদ এবং সংবেদনশীল জায়গা বঙ্গভবনে বসে একজন সরকারি কর্মচারী এই অপকর্ম কি ঘটিয়েছে। ডিবি পুলিশ যখন রাজারবাগ পুলিশ লাইনের সরকারি কোয়ার্টারে হানা দিয়ে তাকে আটক করল, তখন অনেকেরই বিশ্বাস হতে চাইছিল না যে ষড়যন্ত্রের শেকড় এতটা গভীরে। মানুষ ভেবেছিল এটা হয়তো নিছক কোনো ব্যক্তিগত আক্রোশ বা টাকার খেলা, কিন্তু সরোয়ারের পরিচয় ফাঁস হওয়ার পর বোঝা গেল এটা ছিল অত্যন্ত ঠান্ডা মাথায় সাজানো এক ভয়ানক পরিকল্পনা। এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হলো যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের আইডি হ্যাক হওয়ার দাবিটা শতভাগ সত্য ছিল। যারা এতদিন জামায়াতকে মিথ্যাবাদী বলে গলাবাজি করছিলেন, এই গ্রেফতারের খবর তাদের মুখে চুনকালি মেখে দিয়েছে। বঙ্গভবনের মতো জায়গা ব্যবহার করে এমন জঘন্য কাজ করা মানে হলো এর পেছনে নিশ্চিতভাবেই বিশাল কোনো ক্ষমতার হাত আছে, যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। এই পুরো ঘটনায় যিনি সবচেয়ে বড় বোকামির পরিচয় দিয়েছেন এবং নিজের পাতা ফাঁদে নিজেই ফেসেছেন, তিনি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বর্তমানে দেশেই আছেন এবং খুব কাছ থেকে রাজনীতির পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, কিন্তু জামায়াতের এই ইস্যুটিতে তিনি চরম অদূরদর্শিতার পরিচয় দিয়েছেন। যখন জামায়াত আমিরের আইডি থেকে বিতর্কিত পোস্টটি ছড়িয়ে পড়ল, তখন জামায়াত সাথে সাথেই জানিয়েছিল যে এটি হ্যাকিংয়ের ঘটনা, কিন্তু তারেক রহমান বিষয়টিকে বিন্দুমাত্র আমলে না নিয়ে উল্টো জামায়াতকে চেপে ধরার চেষ্টা করলেন। তিনি হয়তো ভেবেছিলেন এই সুযোগে জামায়াতকে নারী বিদ্বেষী হিসাবে প্রতিষ্ঠিত করতে পারলে আগামী নির্বাচনে জামায়াতের বিশাল নারী ভোট ব্যাংক তিনি সহজেই নিজের বাগে আনতে পারবেন, আর এটাকে তিনি রাজনীতির দাবার চাল হিসাবেই দেখেছিলেন। তার ধারণা ছিল জামায়াতকে সাইজ করার এটাই সেরা সময়, তাই তিনি কোনো তদন্তের তোয়াক্কা না করেই পাবলিকলি বলে দিলেন যে জামায়াত মিথ্যা বলছে। তার এই তাড়াহুড়ো করে দেওয়া সিদ্ধান্তই এখন তার জন্য রাজনৈতিক বুমেরাং হয়ে ফিরে এসেছে। তিনি যদি একটু ধৈর্য ধরতেন এবং সত্য উদ্ঘাটনের জন্য অপেক্ষা করতেন, তবে আজ তাকে এই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো না। কিন্তু অতি লোভে তাঁতি নষ্টের মতো জামায়াতের ভোট ব্যাংকের লোভে তিনি নিজের বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলে দিলেন। তারেক রহমানের এই ভুঁই চালের কারণে আজ তিনি এবং তার দল বিএনপির একটি বড় অংশ জনগণের কাছে হাসির পাত্রে পরিণত হয়েছে। সাধারণ মানুষ এখন বলাবলি করছে যে তারেক রহমান কি তবে জেনে বুঝেই জামায়াতের বিরুদ্ধে এই প্রোপাগান্ডায় সামিল হয়েছিলেন? বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমান জামায়াতের ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে ভয় পাচ্ছিলেন। তিনি জানতেন জামায়াত যদি এককভাবে শক্তিশালী হয়ে ওঠে, তবে ভবিষ্যতে বিএনপির জন্য সেটা বড় চ্যালেঞ্জ হবে। তাই তিনি চেয়েছিলেন এই হ্যাকিং ইস্যুকে কাজে লাগিয়ে জামায়াতের টুটি চেপে ধরতে। কিন্তু হ্যাকার যখন ধরা পড়ল এবং দেখা গেল এর সাথে বঙ্গভবনের লিঙ্ক আছে, তখন তারেক রহমানের সব পরিকল্পনা ভেস্তে গেল। তার এই হঠকারী সিদ্ধান্ত প্রমাণ করে দিল যে তিনি এখনও রাজনীতির মাঠে অপরিপক্ক। তিনি নিজের দলের কর্মীদের কাছেও এখন জবাবদিহিতার মুখে পড়েছেন, কারণ তার ভুল নির্দেশনার কারণে বিএনপির কর্মীরাও মাঠে জামায়াতের বিরুদ্ধে কথা বলেছিল, যা এখন তাদের জন্য চরম লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। জনগণ এখন পরিষ্কার বুঝতে পারছে যে ভোটের রাজনীতিতে এগিয়ে থাকার জন্য তারেক রহমান সত্যকে আড়াল করতেও দ্বিধা করেন না। এটি তার রাজনৈতিক কেরিয়ারের এক বিশাল কালো দাগ হয়ে থাকবে। অন্যদিকে এই ঘটনার পর তথাকথিত সুশীল সমাজ এবং কিছু বামপন্থী সংগঠনের অবস্থা হয়েছে আরও করুণ। হ্যাকিংয়ের ঘটনা শোনার পর সত্য মিথ্যা যাচাই না করেই তারা শাহবাগে ঝাড়ু মিছিল বের করে ফেলেছিল। তাদের সেই লাফালাফি ছিল দেখার মতো। তারা এমন ভাব করছিল যেন তারা সমাজের একমাত্র বিবেকবান মানুষ। টকশোগুলোতে তাদের গলাবাজি শুনে মনে হচ্ছিল জামায়াত আমিরকে তারা হাতের কাছে পেলে জ্যান্ত চিবিয়ে খাবে। কিন্তু এখন যখন সত্য সামনে এলো, তখন তাদের সেই বিপ্লবী তেজ একদম চুপসে গেছে। ডিবি পুলিশ যখন প্রমাণসহ হ্যাকারকে হাজির করলো, তখন এই ঝাড়ু মিছিলকারীরা আর কোনো কথা খুঁজে পাচ্ছেন না। তারা এখন মুখ লুকানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজছেন। আবেগে গা বাসিয়ে দিয়ে তারা জামায়াতকে সাইজ করতে চেয়েছিলেন, কিন্তু উল্টো এখন তারা নিজেরাই সাইজ হয়ে গেছেন। তাদের এই ভণ্ডামি এবং দ্বিমুখী আচরণ এখন মানুষের কাছে পরিষ্কার। মানুষ বুঝে গেছে এদের এজেন্ডা আসলে নারীর অধিকার রক্ষা নয়, বরং এদের মূল উদ্দেশ্য ছিল জামায়াতকে হেয় করা। এদের এবার সঠিক শিক্ষা হয়েছে এবং ভবিষ্যতে কোনো ইস্যুতে রাস্তায় নামার আগে তারা 10 বার ভাববে। তাদের এই হুজুগে আচরণ প্রমাণ করে যে তাদের কোনো নিজস্ব বুদ্ধি নেই, বরং তারা অন্যের ইশারায় নাচে।
এখন আসা যাক ডিপ স্টেট বা গভীর ষড়যন্ত্রের বিষয়টিতে। সরওয়ারে আলম একজন সামান্য সহকারী প্রোগ্রামার। তার ব্যক্তিগতভাবে জামায়াত আমিরের সাথে কোনো শত্রুতা থাকার কথা নয়। তাহলে সে কেন নিজের কেরিয়ার এবং জীবন বাজি রেখে এমন কাজ করল? মূলত এর উত্তর খুব সহজ। সে ছিল কেবল হুকুমের গোলাম। তার পেছনে কলকাঠি নেড়েছে অনেক বড় কোনো শক্তি, যাকে আমরা রাজনীতির ভাষায় ডিপ স্টেট বলি। এই ডিপ স্টেট বা অদৃশ্য শক্তি চেয়েছিল বিএনপি এবং জামায়াতের মধ্যে ফাটল ধরাতে, আর দুঃখজনকভাবে তারেক রহমান সেই ফাঁদে পা দিয়েছেন। বঙ্গভবনের মতো সুরক্ষিত জায়গা থেকে এই অপারেশন চালানো হয়েছে, মানে হলো সরকারের প্রশাসনের ভেতরেই ঘাপটি মেরে আছে ফ্যাসিবাদের দোসররা। তারা চেয়েছিল নির্বাচনের আগে এমন একটা পরিস্থিতি তৈরি করতে যাতে বিরোধী দলগুলো নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু করে, আর তারা সেই সুযোগে ঘোলা পানিতে মাছ শিকার করবে। বিশ্লেষকরা মনে করছেন এই ষড়যন্ত্রের পেছনে তারেক রহমানের আশেপাশের মিস ইনফরমেশন সেলও জড়িত থাকতে পারে, যারা তাকে ভুল তথ্য দিয়ে জামায়াতের বিরুদ্ধে উস্কে দিয়েছিল। জাতীয় নির্বাচনের আগে একটি জরুরি সতর্কবার্তা দর্শক। অশনি সংকেত রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি একে একে নির্বাচন কমিশন বিএনপির সব দাবি পূরণ করছে, প্রশাসন আগের রূপে ফিরছে। কি ঘটতে যাচ্ছে দর্শক? নির্বাচন কমিশনের কাছে বিএনপি যখন যে দাবি নিয়ে গেছে সেই দাবি তারা পূরণ করে দিচ্ছে। দেখেন, নির্বাচন কমিশন বিএনপির দালালি করবে আর সাদা চোখে আপনি বুঝতে পারবো, বিষয়টা তো এরকম না। দালালি করলে অতি সূক্ষ্মভাবে করবে, হ্যাঁ অতি সূক্ষ্মভাবেই করছে। তারা নিরপেক্ষ ভাব দেখাচ্ছে, কিন্তু বিএনপির পারপাস সার্ভ করছে। আপনারা দেখেছেন যে তারেক জিয়া দেশে আসার পর কিভাবে নাটকীয়ভাবে তারেককে ভোটার বানিয়ে দিল। এটা অসম্ভব ছিল বাংলাদেশে, কিন্তু এই অসম্ভবকে সম্ভব করা হয়েছে তারেক জিয়ার জন্য, এবং নির্বাচন কমিশন ডিড দ্যাট। এরপরে ছুটির দিনে নির্বাচন কমিশন সচিব থেকে শুরু করে সব কাজকর্ম বাদ দিয়ে তারেকের জন্য এসে লাইন ধরে দাঁড়িয়ে আছে। শুধু এটা না, এই নির্বাচন কমিশনার সিইসি কি করেছে এখন দেখেন। আমি আসছি, খুব জঘন্য একটা ঘটনা ঘটিয়েছে দর্শক। এই সিইসি উনি কিন্তু বিএনপির এমপি ক্যান্ডিডেট ছিলেন, মানে এমপি নমিনেশন ক্যান্ডিডেট ছিলেন, কিন্তু নমিনেশন পাননি। সম্ভবত কক্সবাজারে তিনি সাবেক সচিব পদ থেকে অবসর নিয়ে রাজনীতি করতে চেয়েছিলেন, বিএনপি থেকে ইলেকশন করতে চেয়েছিলেন, কিন্তু নমিনেশন দেওয়া হয়নি। তাকে দেওয়া হতো, কারণ তার আসলে বিএনপি জামাত জোট ছিল, জোটের প্রার্থী ছিল হামিদুর রহমান আজাদ সম্ভবত। তো এই ব্যক্তি এখন প্রধান নির্বাচন কমিশনার, এবং বিএনপি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বিএনপি যে তালিকা দিয়েছিল যে এদেরকে নেওয়া উচিত, সেই তালিকা থেকেই এই সিইসি নাসিরকে নেওয়া হয়েছে। অতি সূক্ষ্মভাবে সিইসি নাসির বিএনপি দালালি করে আসছেন। বিএনপি যখন বলেছিল এই জাতি স্থানীয় সরকার নির্বাচন চেয়েছিল, অধিকাংশ জনগণ, সরকারের জরিপে উঠে এসেছে যে অধিকাংশ জনগণ আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, এবং এটা যৌক্তিক ছিল, কারণ স্থানীয় সরকার নির্বাচন হবে, তার মাধ্যমে জাতি নির্বাচনমুখী হবে এবং সরকারের সক্ষমতার টেস্ট হবে, তারপরে জাতীয় নির্বাচন হবে। এটা সিম্পল যুক্তি। স্থানীয় সরকার মন্ত্রণালয় সিরিয়াসলি আগে স্থানীয় সরকার নির্বাচন চেয়েছে, এবং জরিপ করিয়েছে সরকার বিবিএস এর মাধ্যমে, সেখানে প্রায় 66% বেশি মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন চেয়েছে, যেটা বাস্তবে আরো বেশি। তা আমি ধরে নিলাম যে কমপক্ষে 66% মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, কিন্তু বিএনপি বলেছে না, আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দিব না। একই সুরে নির্বাচন কমিশন বলেছে যে না, আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়। বিএনপি বলেছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, আগ বাড়িয়ে নির্বাচন কমিশন বলেছিল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব। মানে একদম বিএনপি। এটা কি নির্বাচন কমিশন না বিএনপি? এরপরে আপনারা দেখেছেন যে আজকে আমাদের ছিল এখানে মত বিনিময় সভা। আপনারা জানেন খুলনা ডিভিশনের থানা থেকে অতি সাহেবেরা এবং ইউএনও সাহেব, ডিসি, এসপি এবং অন্যান্য ঊর্ধ্বতন অফিসাররা সবাই এখানে ছিলেন। তাদের সম্বন্ধে এই আগামী 12 তারিখে যে আগামী 12 তারিখে যে আমাদের জাতীয় নির্বাচন, ওই সম্বন্ধে এখানে আলাপ হয়েছে। এখন তাদের প্রস্তুতি খুবই ভালো। তাদের এখানে প্রস্তুতি খুবই ভালো। আপনারাও তাদের সবসময় সহযোগিতা করে যাচ্ছেন। আমিও আশা করব ভবিষ্যতে আপনারা তাদের সহযোগিতা করেন, এবং আমরা জেনে খুব খুশি হয়েছি আপনারা সবসময় সত্যি সংবাদ প্রকাশ করেন, এবং এই ভালো হচ্ছে এবং থাকবে। আর যদি আপনাদের থেকে দুই একজনে আবার খারাপ কোনো সংবাদ, মিথ্যা সংবাদ প্রকাশ করে, তো অনেক সময় খারাপের দিকে যেতে পারে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা যেভাবে সত্যি সংবাদ প্রকাশ করে যাচ্ছেন ওইভাবে প্রকাশ করে যাবেন। আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ। বলেন, এই অঞ্চলে কোনো আশঙ্কা নাই। এই অঞ্চলে নির্বাচন খুব সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে হয়ে যাবে এবং খুব উৎসব মুখর হবে।
একটা কন্ডিশন আমরা ভোটের পাত্র পাকিস্তান আমরা কিন্তু প্রতিদিন ইউজ করছি উত্তর পরীক্ষা তো আমরা যখন ভোটার আমাদের ভোটকে হবে শোনো না, এই যেদিন ভোট শেষ হয়ে যাবে সেদিনও আবার তারা জিজ্ঞাসা কি ভোট কি হয়ে গেছে, হ্যাঁ এরকম কিছু থাকবে। রেজাল্ট দেওয়ার পর বলবো ভাই রেজাল্ট কি হয়ে গেছে, মানে এরকম তো কারো প্রশ্ন থাকবেই। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হচ্ছে এবং তারেক রহমানের বিষয়ে বা জামাতে আমিরের যে অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল সেই হ্যাকের বিষয়ে কিন্তু অনেক কথা হচ্ছে, অনেক তথ্য এই মুহূর্তে বেরিয়ে এসেছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে এবং তারেক রহমানের বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।